যেতে যেতে ছোট মামার বিবরণ দেই। নাম রন্টু মিয়া, দেখতে পুরা সালমান খান, বডিটা বানিয়েছে জটিল। রামিমের মাঝে মাঝে হিংসা হয় মামাকে দেখে। শুধু নামটাই যদি রন্টু মিয়া নাম হয়ে রন্টি ইয়ো ইয়ো হতো তাহলে পুরাই আমেরিকান মনে হতো মা। এই একটা নাম দিয়েই তার আক্ষেপ। আকিকা করে নাম পরিবর্তন করার পরও সবাই তাকে রন্টু মিয়াই বলে ডাকে। রামিনটাকে রন্টি ইয়ো এজন্য বেশ পছন্দ করেন রামিনকে। রন্টু ডাকে সমস্যা নেই, তবে মিয়া কেন ডাকবে? এই মিয়া, তার নিয়ে যত ঝামেলা। তিনি ভাবেন সবাই যদি রামিমের মতো রন্টি ইয়ো ডাকতো তবে কেমন হতো। রামিম মামাবাড়ি পৌঁছায় সবার আগে বেরোয় তিথি। তিথি হচ্ছে রামিমের মামাতো বোন, বড় মামার মেয়ে। রামিমের দিকে তাকিয়ে আবার চোখ ভিজে ওঠে তার। ছল ছল চোখে তাকায়। চোখ ভিজে আসার আগেই চোখ নামিয়ে নেয় তিথি। হাত ধরে টেনে ছাদে নিয়ে যায় রামিনকে। ছাদে উঠেই জড়িয়ে ধরে কাঁদতে থাকে তিথি। এটা রামিমের কাছে নতুন কিছু না। রামিমের সাথে কিছু খারাপ হলে সে এভাবেই কাঁদে। রামিম প্রতিবারের মতোই এবারও ছাদের দরজা আটকে দেয়, যাতে কেউ এই অবস্থাতে না দেখে ফেলে। এখন বড় হয়েছে, লোকে নানান জিনিস ভাবে। কি হয়েছে, কান্না করিস কেন? তোকে মেরেছে খুব, তাই না? হ্যাঁ মেরেছে। কে কে মেরেছে? বাবা আর তিন্নি। তিন্নি কেন মারবে? জানি না, ওর জন্যই তো বলছিলি। ও নিজেই মারল। বাদ দে তো। আচ্ছা, দিলাম বাদ। তবে তুই এখন আর আমাদের বাড়িতে আসিস না কেন? তুই আসলে আমার ভালো লাগে। আচ্ছা, আনবো। তোর জন্য বিরিয়ানি রান্না করছি, আনবো? না, আগে ছোট মামার সাথে দেখা করি তারপর। আচ্ছা, রুমে আসিস। আচ্ছা ছাড়, এবার আমাকে লোকে দেখে ফেলবে, বাজে কথা বলবে। বলুক গে, আমার কি, আমার কিছু যায় আসে না। আমার আসে। রামিম নিজেকে ছাড়িয়ে নিয়ে ছোট মামার রুমের দিকে পা বাড়ায়। রুমে নক করতেই দরজা খুলে দেয় মামা। বয়সের পার্থক্য খুব একটা না, 5 বছর মাত্র। রন্টি মামাকে তার বন্ধুর মতোই ভাবে রামিম। রুমে ঢুকতেই রন্টি মামা সিগারেট দেয় রামিমের হাতে। রামিম সিগারেট ধরিয়ে বলে, মামা, কাহিনী কি বলো তো? আজ হঠাৎ সিগারেট খাচ্ছ? ভাগ্নে, বড় বিপদে আছি, তোর সাহায্য দরকার। কি সাহায্য মামা? ভাগ্নে, আমি বিয়ে করছি, কিন্তু বাসায় কিভাবে জানাবো বুঝতেছি না। রামিম সিগারেট ফেলে মামার মুখের দিকে তাকায়। এখন নেশা সিগারেটের না, মামার চোখের দিকে তাকালে নেশা লেগে যাবে রামিমের। রন্টি মামা, ইয়ো ইয়ো, তুমি বিয়ে করেছো? আসতে বল শালা। সরি ভাগ্নে। পেন আছে কি বলছি তা ঠিক নেই। বুঝছি, চলো, তোমার ব্যবস্থা করতে হবে। কোথায় যাবি? জিরু বাবার কাছে, তিনি একটা হেস্তনেস্ত করেই দিবে। রন্টু মিয়া রামিমের পিছে পিছে হাঁটে। জিরু বাবাকে ভয় লাগে তার, তারপরও যাচ্ছে। সমস্যা থাকলে তো কত কিছুই না করতে হয়। রামিমের আর বিরিয়ানি খাওয়া হয় না। তবে তিথি এসে খাইয়ে দিয়ে যাবে সেটা অজানা নয় রামিমের। তিথি এত কষ্ট করে রান্না করেছে আর রামিমকে খাওয়াবে না, এটা হতে পারে না। জিরু বাবা রামিমকে দেখে খুশি হয়, কাছে ডাকে, বাবা আয়, অনেকদিন আসিস না তো, খুব দেখতে ইচ্ছে করছিল কয়েকদিন ধরে। বাবা, ক্ষুধা লাগছে। কলা পাউরুটি খাবি? খিচুড়িও আছে গরুর মাংসের। তুমি খাওনি? খাইছি। তুই আসবি আজ, তাই রাখছিলাম। আমি আসবো তুমি কিভাবে জানো? বাবা, তুই যে বিপদে আছিস সেটাও জানি। রামিম বিস্ময় নিয়ে তাকায় জিরু বাবার দিকে। লোকটা আসলে অনেক কিছু বুঝতে পারে। পিছনে চোখ জোড়া চকচক করে ওঠে রুন্টু মিয়ার। সেভাবে সমস্যার সমাধান তিনি দিতে পারবেন তো? তিন্নিকে দেখতে এসেছে ছেলেপক্ষের লোকজন। তিন্নিকে সাজিয়ে গুছিয়ে তাদের সামনে বসানো হয়েছে, অথচ মেয়েটাকে এমনিতেই সুন্দর লাগে। খোলা চুল, কোনো মেকআপ ছাড়া তৈলাক্ত মুখেও মেয়েটাকে সুন্দর লাগে। এত কাছে থেকে রামিম মেয়েটাকে দেখছে যখন খারাপ লাগে তার অজানা নয়। তবে রামিম সব সময় ভালো লাগে তিন্নিকে। রামিম বাসায় ফিরে বিকেলে। সারাদিন রন্টি মামা তাকে নিয়ে ঘুরছে। রন্টি মামা ভীষণ খুশি। জিরু বাবা উপায় বলে দিয়েছে। রামিম
নিজের কথা বলে না জিরু বাবাকে। বলে কি লাভ? সে তো জানে সম্ভব না এই দেওয়াল ভাঙা। বাসার লোকজন দেখে রামিম বুঝে ফেলে তিন্নিকে দেখতে এসেছে। চুপচাপ রুমে গিয়ে দরজা আটকে দেয় রামিম। তিথি এসেছে। দরজা ধাক্কাচ্ছে রুমের। রামিম দরজা খুলে দেয়। তিথি অভিমানী কণ্ঠে বলে, তোর জন্য বিরিয়ানি রান্না করলাম আর তুই না খেয়েই চলে আসলি। আসবি তো, আমি তোর কে? আরে, রন্টু মামা নিয়ে গিয়েছিল ঘুরতে, আমি কি করতাম? তোর কিছুই করতে হবে না, চুপচাপ বস এখানে। তিথি টিফিন বক্স থেকে বিরিয়ানি বের করে প্লেটে রাখে। রামিন মুক্ত চোখে দেখে মেয়েটাকে। শীত চলে যাওয়ার সময় হয়েছে। রোদের খুব তেজ। এখনই ঘাম বের হচ্ছে। তিথি ঘেমে গেছে কিছুটা। রামিন জানালা খুলে দেয়। সুর সুর করে বাতাস ঢুকে রুমে। ঠান্ডা বাতাসে ঘাম উপড়ে যায় তিথির। আয়, তোকে খাইয়ে দিই। আমি নিজেই হাতে খাই। না, আমি খাইয়ে দিব। আচ্ছা, দরজা আটকে দিয়ে আয়। না, খোলা থাকুক। তিথির হাতের আঙুলে অল্প কিছুটা বিরিয়ানি তুলে রামিনকে খাইয়ে দেয়। রামিমের ঠোঁটের স্পর্শ পুরো শরীর শিরশির করে উঠে তিথির। ইচ্ছে হয় এক ডট ডট করতে। রামিম তৃপ্তি নিয়ে খায়। মেয়েটা বিরিয়ানি বেশ ভালোই রান্না করে। অল্প অল্প করে খেতে থাকে রামিম। হঠাৎ মনে পড়ে তিথি খেয়েছে। কিরে, তুই খেয়েছিস? না। কেন? এমনিতেই হাঁ কর। রামিন তিথির মুখে খাবার তুলে দেয়। তিথির চোখ বন্ধ করে ফেলে। রামিন ছেলেটাকে বড্ড বেশি ভালোবাসে তিথি। আস্তে করে আঙুলে কামড় দেয় তিথি। উফ করে ওঠে। তিথি হাসতে থাকে। রামিন রাগী চোখে তাকায়। তিথি হাসি দেখে রাগ পড়ে যায়। মেয়েটাকে কখনোই ভালোভাবে খেয়াল করেনি রামিন। মেয়েটার গালে দুপাশে দুটো তিল। তিন্নি পিঠের দিকে আছে, কিন্তু গালে নেই। ডাল গালে তিল থাকলেও সে নাকি সুখী থাকে সব সময়, আর বাগালে থাকলে দুঃখী। এই মেয়েটা তো দুপাশেই আছে। সুখ দুঃখ মিলিয়ে তার জীবন। সন্ধ্যার পর তিনি রুমে আসে। রামিন তাকায় না তিন্নির দিকে, বাইরের দিকে তাকিয়ে বলে, বস। তিন্নি বসে না। দরজা আটকে দিয়ে রামিনের কাছে আসে। এদিকে তাকা। বাহ, সুন্দর লাগছে তোকে। পছন্দ করেছে নিশ্চয়। আমি মানা করে দিছি তাদের। কেন? রামিম উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করে। ছেলের বয়স বেশি। আমি বাবাকে বলে দিয়েছি এই বিয়ে হবে না। বাবা মানা করে দিয়েছে তাদের। রামিম স্বস্তি নিঃশ্বাস ফেলে। তবে সে ভেবেছিল তার জন্য হয়তো মানা করেছে। যাই হোক, আপাতত বিয়ে হওয়া চান্স নেই। এতেই রামিম খুশি। তিন্নির দিকে তাকিয়ে চোখ ফেরাতে পারে না রামিম। শাড়ি, চুড়ি, গোছালো চুল, মেকআপ আর ছোট একটা টিপ অন্যরকম লাগছে আজ। সাজানো গোছানো একটা মেয়ে আর তিন্নির পার্থক্য অনেক। এই মেয়েটা বউ হওয়ার যোগ্য, আর তিন্নি মেয়েটা সারা জীবন পাশে থাকার। এই সাজগোজের বড় অচেনা তিন্নি। মেকআপের আড়ালে ঠেকে গেছে তিন্নি। সামনে দাঁড়িয়ে আছে চেনা অচেনা একটা মেয়ে। রানী তিন্নির হাত ধরে। তিন্নি ঝাটকা মেরে ছাড়িয়ে নেয়। রামিম এভাবে হাত ধরবে না। ভুলে যাস না আমিকে। রামিম পিছিয়ে আসে। তিনি মেয়েটা আলোর মতো। ধরার চেষ্টা করা বোকামি ছাড়া আর কিচ্ছু না। কামরুল সাহেব চিন্তিত হয়ে পড়েন। রামিন তিন্নির বিষয়টা খুব ভাবাচ্ছে তাকে। একবার ভাবছি দুজনের সুখে কথা, আবার সমাজের কথা। এই সমাজ একটা দেয়াল দিয়ে রেখেছে। সেটা ভাঙতে গেলে ক্ষতিপূরণ স্বরূপ মান সম্মান হারাতে হবে। রাত হয়েছে। পাশাপাশি শুয়ে আছে কামরুল সাহেব আর নাজমিন বেগম। কামরুল সাহেব এমনিতে কম কথা বলেন, আর নাজমিন বেগমও ইদানিং কথা বলছেনই না খুব একটা। মোটামুটি নীরব একটা পরিবেশ। এই রুমে যে দুজন মানুষ আছে সেটা বোঝা অসম্ভব। মাঝে মাঝে কামরুল সাহেব দীর্ঘশ্বাস ছাড়ছেন। তিথি, তিন্নি আর রামিন তিনজন বসে ছাদে আড্ডা দিচ্ছে। তিথি বক বক করতেছে। রামিন তিন্নি কিছুটা চুপচাপ। তিথি রামিনকে ভালোবাসলেও সে চায় রামিন যার সাথে থাকুক ভালো থাকুক। তাই তিন্নির প্রতি কোনো খারাপ কিছু কাজ করছে না তার। রামিন তিন্নিকে ভালোবাসলে তার কি করার আছে? রামিন আর তিন্নির মাঝে এই কয়েকদিনে অনেক দূরত্ব বেড়েছে। আগের মতো কথা হয় না, ঝগড়া করা হয় না, রাগ অভিমানও হয় না। শীতের শেষে হালকা বাতাস বইছে।
হঠাৎ মেঘ গর্জন করে ওঠে। তিন্নি তিথি দুজনে জড়িয়ে ধরে রামিনকে। কয়েক মুহূর্ত পর তিনজনের অট্টহাসির শব্দ পাওয়া যায়। তিনজনের হাসির শব্দ কামরুল সাহেব একটু স্বস্তি পান। এ বাড়িতে এখনো ঘুমায়নি, জেগে আছে। কয়েকটা মানুষ জেগে আছে, তবে ভিতরটা মরে গেছে। ভিতরে পচে গন্ধ ছড়াচ্ছে, মাছি উঠছে, ভো ভো করে। কয়েকটা পোকা উঠে আসছে হৃৎপিণ্ড থেকে। তবুও তারা জেগে আছে এই সমাজের নিয়মের কারণে। ছোট মামার সাথে আজ শহরে যেতে হবে রামিমের। ছোট মামিকে দেখা তর সইছে না তার। রঞ্জি মামা যে সত্যি সত্যি বিয়ে করেছে সেটা মোটামুটি নিশ্চিত হলেও কিছুটা দ্বিধা কাজ করছে রমিমের। যেই মামা মেয়ে দেখতে পারতো না সে বিয়ে করেছে, তা আবার প্রেমের বিয়ে বিশ্বাস করার কিছুটা হলো কষ্টকর। জিরু বাবার কথা অনুযায়ী আজ ছোট মামিকে বাসায় নিয়ে আসবে। সকাল থেকেই ফোন দিয়ে যাচ্ছে রন্টু মিয়া। রামিমের ফোনটা বেজে চলছে, রিসিভ করার নামগন্ধ নেই। রন্টু মিয়া কিছুটা চিন্তায় পড়ে গেল। রামিম গেছে মামাতো বোন তিথির সাথে কথা বলতে, কারণ ও বাড়িতে সবাই একজনকেই খুব ভালোবাসে, সেটা হলো তিথি। বড় মামা ভীষণ রাগী, আর রাগের বহিঃপ্রকাশ একবার দেখেছিল রামিম। বড় মামি ছোট মামা দুজনকে মেরেছিল। রামিম তিথি তখন খুব ছোট, বয়স 7 হবে। সামনে যে যাচ্ছে তাকে ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছে, নয়তো মারছে, এমন অবস্থা তিথির সামনে গিয়ে দাঁড়ায়। রামিম সেই দিন প্রচুর অবাক হয়েছিল। তিথিকে দেখে বড় মামা চলে গেল। রামিম ভাবে তিথি মেয়েটা চোখে অনেক মায়া, যতই রাগ থাকুক না কেন, কেন ওর চোখের দিকে তাকালে সব রাগ পানি হয়ে যায়। সেদিনের পর থেকে রামিম তার বড় মামার আশেপাশে খুব একটা ভিড়ে না। শেষমেশ সিদ্ধান্ত হলো তিথিও সাথে যাবে। অগত্যা তিনজনে রওনা দিল শহরের উদ্দেশ্যে। রামিমরা যে গ্রামে থাকে তা নয়, তবে শহর থেকে একটু ভিতরে। সব ধরনের সুযোগই আছে, শুধু কোলাহল নেই, শহরে ব্যস্ততা নেই, ট্রাফিক পুলিশ নেই, না আছে গাড়ির হর্নের শব্দ। ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে, কোকিলের ডাক শোনা যায়। সকালে পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে, শহরের মতো গাড়ির হর্নের শব্দে না। রন্টু মিয়াকে বেশ খুশি খুশি লাগতেছে। ট্যাক্সির পিছে একটা সিট, সামনে দুইটা, ড্রাইভারের পাশে দুজন বসেছে, রামিম তিথি আর রন্টু মিয়া পিছনে। তিথি জানালা পাশে, রামিম মাঝখানে, ও পাশে রঞ্জি মামা। রামিম খেয়াল করলো তিথিও বেশ হাসি খুশি আছে। একটু পর পর রামিমের দিকে চেপে বসেছে আর মুচকি হাসছে। প্রেমের লক্ষণ বেশ ভালোই বোঝে রামিম, তাই এখন দূরে দূরে থাকে তিথির থেকে। ছোট মামির নাম ঝর্ণা ইসলাম, বেশ পানি পানি ভাব আছে নামটাতে, মজা করে বলে রাইম। মেয়েটা দেখতে ভালো, উচ্চতাও ভালো, তবে চুলগুলো ছোট ছোট। রামিম হাসি খুশি থাকার চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না। সে ভাবছে তিনি যেদিন বিয়ে হবে ও তো চলে যাবে আমাকে ছেড়ে, আমি কি আটকাতে পারবো না ওকে? মনটা ভারী হয়ে যায় রামিমের। এবার সামনে বসেছে ড্রাইভার মশাই, বেজায় খারাপ, ভুঁড়ি নিয়ে নড়তে পারছে না, কিন্তু গাড়িতে বসিয়েছে 5 জন মানুষ। তার ভুঁড়ি প্রশস্ততা একটা ছিপ দখল করেছে, তারপরও পাশে দুজন বসিয়েছে। সেই দিকে খেয়াল নেই রাইমের। একবার তিমির কথা ভাবতে শুরু করলে আর বাহিরের পৃথিবীর কথা মনে থাকে না তার। কথা অনুযায়ী জিরু বাবা এসেছে রামিমের মামার বাড়ি। বেশ হাঁক ডেকে বলে চলেছে, তোদের সংসারে উন্নতি আসতে চলেছে, ভালো কিছু হবে আজ। বড় মামা বড় মামি বাইরে এসে দেখবে এসব। তার কিছুক্ষণ পরই রন্টি মামা রামির তিথি বাড়িতে করবে এমনটা প্ল্যান করা। প্ল্যান মতো সবকিছু হলো, বড় মামাকে কিছুতেই মানানো গেল না রন্টু মামার বিয়ের ব্যাপারটা। ঝর্ণা ইসলাম ওরফে ছোট মামি আর রন্টি মামাকে নিয়ে নিজের বাড়িতে ফিরল রামি। মা আর বউ, এই দুজন মানুষ সবসময় দুর্বল। রামিম দেখল তার মা বেশ খুশি হয়েছে রন্টু মামার বউকে দেখে। রুমে এসে ঘুমালো রামিম। আপাতত কয়দিন এখানেই থাকতে হবে রন্টু মামা। নিচতলা একটা রুম সবসময় ফাঁকা থাকে, সেখানেই তাদের ব্যবস্থা করে দিয়েছে নাজনীন বেগম। রামিম স্বপ্ন দেখে
তিন্নিকে নিয়ে পালিয়ে বিয়ে করছে সে। ছোটখাটো একটা সংসার, প্রচুর ভালোবাসাবাসি, ছোট একটা ঘর, জানালার পাশে কয়েকটা রজনীগন্ধা ফুলের গাছ, টিনের চালে কয়েকটা ফুটো, সেখান দিয়ে সূর্যের আলো গোলাকার হয়ে রুমে ঢুকে ছড়িয়ে যায়। বর্ষাকালে টুপটাপ পানি পড়ে ছিদ্র দিয়ে, ছোট ছোট সীসা কলস দেওয়া ফুটোর নিচে। টুপটাপ শব্দ হচ্ছে। রামিম তিন্নির ঘুমিয়ে আছে একে অপরকে জড়িয়ে। হঠাৎ কয়েক ফোঁটা পানি রামিমের মুখের উপর পড়ল। ঘুম ভেঙে গেল রামিম। বাস্তবে ঘুম ভেঙে গেছে। রামিম ভাবে, পালিয়ে গেলে কেমন হয়। চলে গেলাম এই শহর থেকে দূরে, বহু দূরে। শহর পেরিয়ে অনেকটা শহর, তারপর আরেকটা, এভাবে যেতে যেতে একটা নদীর ধারে ছোট্ট একটা গ্রামে পড়বে। সেখানে দুজনে থাকবে। কয়েকদিন কেটে যায়। রন্টু মিয়াকে মেনে নিয়েছে বাড়ির লোকজন। মেনে না নিয়ে কি করবে? বয়স তো কম হয়নি, এখন বিয়ে না করলে কখন করবে? জিরু বাবাকে 500 টাকা 2টা নোট দিয়ে এসেছে রন্টু। ইদানিং কামরুল সাহেব একটু বেশি টেনশনে আছে বলে মনে হয়। নাজমিন বেগমের কথা বলে না, চুপচাপ থাকে। এইসব দেখে নাজমিন বেগম আর চুপচাপ থাকতে পারেন না। কি হয়েছে তোমার? কিছু না। তাহলে এমন চুপচাপ? তুমিও তো কথা বলো না। আমি কি দেওয়ালের সাথে কথা বলবো, নাকি চেয়ার টেবিলের সাথে? আগে বলবে তো। আমি তো রাগ করে বলিনি, তাই বলে তুমিও বলবে না? বুঝলে নাজু, ছেলে মেয়েকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। উল্টো পাল্টো কিছু করে না বসে। আমি বলছিলাম কি, তিন্নিকে বউ করে রেখে দেই, আমাদের কাছে থাকলো মেয়েটা। তুমি ভেবে বলছো? এটা হয় না, বুঝলে। সমাজ বলে একটা জিনিস আছে। ছেলেটাকে দেখছো, সবার আগে ছেলে মেয়ের সুখ, তারপর বাকি সব। তুমি বুঝো না নাজু, বুঝলেও কথা বলতে না। নাজমিন বেগম শুয়ে পড়ে। সে বোঝার চেষ্টাও করবে না। তাকে বুঝিয়ে কি লাভ? মাঝরাতে তিনি রামিমের রুমে আসে। রামিম চোখ ডলতে ডলতে দরজা খুলে দেয়। তিনি চোখ তুলে তাকাতে পারছে না রামিমের দিকে। রামিম প্রশ্ন করে, ইদানিং এত রাতে আমার রুমে কেন আছিস? তিনি কিছু বলছে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে রামিমের দিকে। হাঁ করে, কি দেখছিস? কিছু না। তোর নাকি শরীর খারাপ, তাই দেখতে এলাম। আমার শরীর তো কবেই ভালো হয়ে গিয়েছে। ও, তাহলে হয়তো ভুল দেখেছি। তুই ঘুমা। তিনি রুমে যাওয়ার জন্য পা বাড়াতে রামিম হাত ধরে ফেলে। তিনি তিনি একবার বলো না ভালোবাসি। আমি এই সমাজে, এই দেওয়াল, সব নিয়ম ভেঙে ফেলবো। তিনি আজও জবাব দেয় না, হাত ছাড়িয়ে নেয়। রামিন আবার টান মেরে বুকে জড়িয়ে নেয় তিন্নিকে। দোতলায় এত রাতে কেউ আসে না, তাই ভয় পায় না রামিন। ঠোঁটের নিচে আঙুল রেখে তিনি একটা হাত কানের নিচে দিয়ে গলা ছুঁয়ে দেয়। তিনি গরম নিঃশ্বাসটা অনেকদিন পর অনুভব করে রামিম। তিনি ছাড়িয়ে নিতে পারছে না নিজেকে। ঠোঁটের খুব কাছাকাছি এসে রামিম থেমে যায়। কানের কাছে মুখটা নিয়ে বলে, তুই আমাকে বিয়ে না করলে রামিম মরে যাবে। তুই দেখে নিস। তিনি ছলছল চোখে তাকায় রামিমের দিকে। অন্ধকারে কেউ কাউকে দেখতে পায় না, আর চোখের পানিও না। এজন্যই রাত ভালো লাগে। কাঁদলেও কেউ দেখতে পায় না। বিষণ্ণতাগুলো অন্ধকারে চাপা পড়ে থাকে। পাত্রপক্ষ আবার দেখতে এসেছে তিন্নিকে। কয়েকটা ছেলে ভালো ছিল, তবে তিন্নিকে বিয়ে করে অস্ট্রেলিয়া নিয়ে যাবে, এজন্য মানা করে দিয়েছে কামরুল সাহেব। এবারে ছেলেটা বেশ ভালো। তিথি এসে তিন্নিকে সাজিয়ে দিয়েছে। ছেলেটা দেখতে শুনতে বেশ ভালো। নাম কবির। বিএসসি ইঞ্জিনিয়ার, ভালো চাকরি করে, বেতনও ভালো, বয়সও কম। এবার আর কোনো সমস্যা নেই। ছেলেপক্ষ দেখে চলে যায়। কামরুল সাহেব কিছুটা খুশি। মিষ্টি হাতে রামিমের রুমে ঢুকে রামিম শুয়ে শুয়ে বই পড়ছিল। কামরুল সাহেব বলল, রামিম, নে মিষ্টি খা খা। রামিম সরাসরি উত্তর দেয়, তোমাদের খুশির খবর, তোমরা মিষ্টি খাও। আমার মিষ্টি খাওয়ার কোনো কারণ নেই। রামিম, তিন্নির বিয়ে ঠিক হয়েছে। আশা করি কোনো ঝামেলা করবি না তুই। যদি করিস তবে আমার মরা মুখ দেখতে হবে তোকে। পারবি তো বাবার লাশ কাঁধে তুলতে? রামিম থমকে যায়। কামরুল সাহেব চলে যেতেই দরজা আটকে কাঁদতে থাকে রামিম। এছাড়া আর কি করার আছে? কামরুল সাহেব খুব কঠিন একটা
চাল চেলেছে। পাকা খেলোয়াড়রা কখনো কাঁচা চাল চালে না। কামরুল সাহেব জানেন এবার আর রামিম কোনো সমস্যা করবে না। রামিমের এবার আর কিছু করার নেই। ইট সিমেন্টের দেওয়ালে এবার পাথর দিয়ে আর একটা বাঁধন দেওয়া হয়েছে। হাতুড়ি দিয়ে সেটা ভাঙা সম্ভব না। তিনি রুমে এসে রামিমকে হুট করে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। রামিম আজ শক্ত করে জড়িয়ে ধরে না, ছাড়িয়ে নেয় নিজেকে। তিনি অবাক চোখে দেখে রামিমকে। ছেলে ভালো, তোকে অনেক ভালো লাগবে, বিয়েটা করে নিস। তিনি ফুপিয়ে কাঁদে, কথা বলতে পারে না। রাত হয়ে রুমে আলো নিভে যায়। পাশাপাশি রুম, রুম দুটো মাঝখানে একটা দেওয়াল, লম্বা খাড়া একটা দেওয়াল, দুপাশে কাছে দুজন, তবুও কেউ বলে না ভালোবাসি। কান্না পানি বরফ ঠান্ডা হয়ে হয়তো ওপাশ জন বুঝতে পারতো সে কাঁদছে। সকাল একটা অনিন্দ সুন্দর সকাল। গরমকাল, কুয়াশা নেই, ঠান্ডাও নেই। মাথার উপর বৈদ্যুতিক পাখা ঘুরছে। জানালার ফাঁক দিয়ে সূর্যের আলো প্রবেশ করছে রুমে। ঘুম ভেঙে যায় তিন্নির। মেয়েটাও এর বাড়িতে সবচেয়ে বেশি অসহায়। রামিম তবুও তিন্নিকে বলতে পারে সে তাকে ভালোবাসে, কিন্তু তিনি হাত পা বাঁধা, সাথে মুখটায় সে বলতেও পারে না নিজের মনের অব্যক্ত কথাগুলো। কেটে যায় আরো কিছুদিন। তিনি বিয়ের দিন ঘনিয়ে আসছে। রামিম অসহায়ের মতো শুধু তাকিয়ে দেখে তিন্নিকে, কান্না মিশ্রিত চোখে। গলা ভারী করে একটা দীর্ঘশ্বাস ফেলে সিগারেট টান দেওয়া ছাড়া আর কিচ্ছু করার নেই তার। মানুষ মাঝে মাঝে কিছু পরিস্থিতিতে পড়ে যেখানে দুটো উপায় থাকে, একটা হলো পারবো না, আর একটা হলো তুই করিস না। তুই করিস না কথাটা অনেক বড় একটা শর্তের বিনিময় হয়। এমন একটি কথা যেটাকে অমান্য করা যায় না। অমান্য করলে কয়েকটা মানুষের জীবন নষ্ট হয়ে যাবে। এ থেকে নিজের কষ্টটা মেনে নেওয়াটাই উত্তম মনে করে মানবজাতি। তবে বিবেকহীনতার অন্য দল, তারা একবার যা ভাবে তাই করবে। ছাদে দাঁড়িয়ে আছে তিথি আর রামিম। তিথি একটা কথা বলছে রামিমকে, খুবই ছোট্ট একটা কথা, তবে কথাটার প্রতিক্রিয়া থেকে যাবে সারা জীবন। কখনো হয়তো ক্ষত হয়ে জ্বলবে, আবার কখনো আগুন হয়ে পোড়াবে, কখনো বা বরফ শীতল অনুভূতি দিবে। রামিম জানে না কোনটা হবে, তবে রামিমের উত্তর একটাই, তিন্নি ছাড়া আমার জীবনে কেউ আসবে না। তিথি আজ কান্না করে না, হাস্যজ্জ্বল একটা মুখ নিয়ে মনে মনে বলে, রামিম তুই সত্যি তিন্নিকে ভালোবাসিস, আমি তোর কেউ না। তিথি চলে যায়। কিছু গল্পের সমাপ্তি এভাবেই হয়ে যায়। কিছু গল্প থেকে যায় জ্বালায় পোড়ায়, কাঁদায়, ভাবায় আর হাসায়। কখনো কখনো এমন মনে হয় যে একটা কিডনি নেই, বাম পাশটা খালি। কখনো বা মনে হয় আবার হৃৎপিণ্ড ডান পাশে। এরকম হাজারো ভাবনা কল্পনায় থেকে যায় কিছু গল্প। রামিম 2 দিন হলো বাসায় ফিরে না, সিহাবের বাড়িতে থাকে। সিহাব রামিমের বন্ধু। বাড়ি না ফেরার কারণ নিশ্চয় অজানা না কারণ। রামিমের এত কোলাহল ভালো লাগে না, এত মানুষজন, এত ভিড়। কেন এত মানুষ বাড়িতে? তিন্নির গায়ে হলুদ আজ, কাল বিয়ে। এত তাড়াতাড়ি যে বিয়ে ডেট পড়ে যাবে সেটা কেউ ভাবেনি। তবে তিন্নিকে তাদের এতটাই পছন্দ হয়েছে যে তাই এত তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা। কামরুল সাহেব খোঁজ নিয়ে সিহাবদের বাড়িতে আসেন। রামিম চিৎপটাং হয়ে শুয়ে শুয়ে সিগারেট টানছিল। কামরুল সাহেব রুমে প্রবেশ করেন। রামিম অবাক হয় না, সিগারেটও ফেলে না। কেউ আসেনি এমন একটা ভাব নিয়ে রামিম। কামরুল সাহেব রাগান্বিত হয়ে দ্বিতীয়বারের মতো রামিমকে গায়ে হাত তুলল। জ্বর খেয়ে চোখ থেকে চশমাটা খুলে মেঝেতে পড়ে গেছে। রামিম মুচকি হেসে কামরুল সাহেবের পিছু পিছু যায়। সে জানেও না কেন মারল। সিগারেট খাওয়া নাকি বাসায় না যাওয়া। অবশ্য বাসায় না থাকলে তারই ভালো, এমনটা ভাবে রামিম। রামিম পিছু পিছু হাঁটে আর ভাবে, আমি তোমার কথা রাখবো বাবা। বাহ, বাড়িটা তো বেশ ভালোই সাজিয়েছে। আজ রামিম তিন্নির বিয়ে হলে কতই না ভালো হতো। দুজনেই আজ হাসত, একে অপরে দৌড়ে হলুদ লাগাতো। কখনো আলাদা হতে হতো না তাদের, আগের নিয়মে চলতো।
তাদের বৈবাহিক জীবন। কেউ কাউকে ওগো শুনছো ডাকতো না, ডাকতো রামি এদিকে আয়। রামিমও হয়তো ঝগড়া করতো না, তিনি ভুল করলেও চুল টেনে দৌড় দিত। দুটো বাচ্চা সবসময় বাচ্চাই থেকে যেত, কিন্তু আজ বুকের কষ্ট চেপে হাসি মুখে দেখতে হচ্ছে তিনি বিয়ের কাজ। কারণ সমাজ কি বলবে। রামিম বাসায় আসার পর আর বাইরে বেরোয়নি। ধোঁয়ায় কেসে ওঠে রামিম, দম বন্ধ হয়ে আসছে তার। জানালা খুলে বিছানায় গা এলিয়ে দেয়। কয়েক মুহূর্তের পরে ঘুম। তিনি পাশে বসে আছে, কাঁদতে কাঁদতে মুখ ফুলিয়ে ফেলছে, গায়ে থেকে হলুদ গন্ধ আসছে। মাদকতা আবার কাজ করছে রামিমের।